আজকে আমি ঘরে থাকা আলু এবং ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা সকাল অথবা বিকেলের জন্য হুটহাট তৈরি করে নিতে পারেন, অথবা হুটহাট তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খেতে জাস্ট অসাধারণ হবে। একবার তৈরি করলে আপনারা কিন্তু প্রত্যেক দিন এটাই তৈরি করতে চাইবেন, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। নাস্তা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি। ফার্স্টে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে। বিসমিল্লাহ। আমি 3টি আলু দিয়ে নাস্তাটি তৈরি করছি, তবে আপনারা পরিমাপে বাড়িয়ে দিয়ে আরো বড় করে বা বেশি পরিমাণেও নাস্তাটা তৈরি করে নিতে পারেন। সবগুলি আলুর খোসা ছাড়ানোর পরে আলুগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে এইভাবে স্লাইস করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর স্লাইসগুলো খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এমন পাতলা করা যাবে না যেন ভেজে নেওয়ার সময় গলে যায়। সবগুলি আলু কেটে নেওয়ার পরে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর আলুর স্লাইসটা কেমন হবে আপনারা একটু দেখে বুঝে নিন। ঠিক এরকম পুরুত্বে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবারে আলুগুলো পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যখন ক্লিন স্বচ্ছ পানি বের হয়েছে ওই পর্যায়ে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া এবং খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবারে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি ভেজে নিব একটু সফট হয়ে আসা পর্যন্ত। ভেজে কিন্তু আবার গলে ফেলানো যাবে না, খুব সাবধানে নেড়ে দিতে হবে আলুর টুকরোগুলো যেন ভেঙে না যায়। যখন কিছুটা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবারও পেঁয়াজটা ছড়িয়ে দিয়ে আলু এবং পেঁয়াজটা একসঙ্গে ভালো করে একটু সফট করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে যেন বেশি কুড়মুড়ে না হয়ে যায়, আবার যেন গলেও না যায়, সেদিকে লক্ষ্য রেখে আলুটা কিন্তু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পেঁয়াজ এবং আলুটা কিন্তু পুরোপুরিভাবে সফট হয়ে এসেছে। এবারে আমি আর ভাজবো না, উঠিয়ে নিচ্ছি। আলুর প্লেটটা এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি ডিম। আমি 3টি আলুর জন্য 3টি ডিম নিয়েছি। আবারও বলছি, আপনারা চাইলে পরিমাপে কিন্তু আরো বাড়িয়েও তৈরি করতে পারেন। এবার ডিম 3টাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 2টি দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সাথে স্বাদমতো একটু লবণ দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে আরো বাড়তি কিছু মশলা অ্যাড করে দিতে পারেন, তবে আমি যে মশলাগুলো দিয়েছি এতেই এনাফ। খুবই সুন্দর একটা টেস্ট আসে, আর বাড়তি কিছু মশলা অ্যাড করার প্রয়োজন পড়ে না। চলে আসলাম চুলাতে। ওই একই প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করা সেই ডিমের মিশ্রণটা, দিয়ে সামান্য একটু মিক্সড করে নিচ্ছি। আর লক্ষ্য করেছেন হয়তো চুলার হিট কিন্তু একদম লোতে আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা স্ক্র্যাম্বল হতে শুরু করেনি, কিছুক্ষণ টাইম নিচ্ছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এক সাইড হয়ে আসা পর্যন্ত। চুলার হিট থাকবে একদম মিডিয়ামে। এক সাইড থেকে যখন হয়ে এসেছে তখন আমি নাস্তাটা প্লেটে উল্টিয়ে নিয়েছি, আবার অপর সাইড দিয়ে প্যানের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করছি এই সাইডেও সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু চেক করে নিব কালারটা ঠিকঠাক এসেছে কিনা। যখন দেখবো হয়ে গিয়েছে তখন প্লেটে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডিম আলুর নাস্তা। এবারে এই নাস্তাটিকে আমি ঠিক পিৎজা শেপে কেটে নিচ্ছি, দেখতে খুবই ভালো লাগবে। স্লাইসগুলো কেটে নেওয়ার পরে উপর থেকে আমি এবার টমেটো সস দিয়ে এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যেটা দেখতে আরো বেশি ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না খেতে কত বেশি মজাদার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আজকে আমি ঘরে থাকা একটি আলু, সেই সাথে মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে
মুচমুচে একটি আলু লাচ্ছা পাকোড়া তৈরি করে দেখাবো। এত সহজে এবং এত অল্প উপকরণে যে এত ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং খেলে তো বারবার শুধু এটাই তৈরি করতে চাইবেন। খুবই সহজভাবে রেসিপিটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকোড়া তৈরি করার জন্য এখানে মোটামুটি একটি বড় সাইজেরই আলু নিয়েছি আমি। আপনারা একটু বেশি করে তৈরি করবেন, কারণ এটা খেতে খুবই মজা হয়। একবার খাওয়া শুরু করলে শুধু খেতেই থাকবেন। আর আলুটা ছেলার জন্য এবং কেটে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটি গ্রেটার নিয়েছি। এটার এক পাশ থেকে ছিলে নিব এবং অন্য সাইড থেকে আলুটাকে আমি লম্বা কুচি করে কেটে নিব। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এবার আলুটা কুচি করে নেওয়ার পালা। আমি একটি মিক্সিং বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। আলুটা আমি গ্রেট করে বা কুচি করে সরাসরি পানির মধ্যে ফেলছি। এছাড়া আলু কুচিগুলো কিন্তু কালচে বর্ণ ধারণ করবে। আমি এমন একটি পিলারের সাহায্যে আলুটাকে কুচি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটি দিয়েও কুচি করে নিতে পারেন। আর দেখুন এই পিলারের সাহায্যে আলুটা কত সুন্দরভাবে কুচি করা হয়ে যাচ্ছে। পুরোটা আলুই আমি এভাবে কুচি করে নিচ্ছি। একদম শেষ স্টেপে এসে হাতে কিন্তু লেগে যেতে পারে, এজন্য আমি এইটুকু অংশ আর কুচি করে নিব না। এটা আমি এভাবেই রেখে দিব বা ফেলে দিব, অথবা তরকারির মধ্যে কেটে দিতে পারেন। একটি আলু থেকে কিন্তু এখানে বেশ অনেকটাই আলু কুচি হয়েছে, কারণ আমি বড় সাইজের আলু নিয়েছিলাম। এবারে আলু কুচিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, যতক্ষণ না স্বচ্ছ ক্লিন পানি বের হচ্ছে। দেখতে পাচ্ছেন। এবারে আমি আলু কুচিগুলোকে পানি থেকে ভালোভাবে নিংড়ে উঠিয়ে নিব। পানি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো স্ট্রেনারে রেখে অথবা সুতি কাপড় দিয়ে মুছেও কিন্তু আপনারা পানিটা শুকিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন পানি না থাকে। পরবর্তীতে যদি আলুর মধ্যে পানি বের হয় তাহলে পাকোড়াগুলো খুব একটা ভালো হবে না বা পাকোড়ার শেপ দেওয়া যাবে না। পানিটা আমি খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু বেশি লেগেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু ময়দাও দিতে পারেন, তবে ময়দার থেকে কর্নফ্লাওয়ারটা দিলেই পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হয়। এবারে আমি সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আলুর টুকরোগুলো বেশি চাপ দিব না, চাপ দিলে কিন্তু পানি বের হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন মেখে নেওয়ার পরে অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে এগুলোকে পাকোড়ার শেপ দিতে খুব সহজ হবে। এভাবে হাতের মধ্যে আলতো করে ঘুরিয়ে নিলে কিন্তু পাকোড়ার শেপটা খুব ইজিলি চলে আসবে। সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। এদিকে চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে, তখন পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একদম বেশি গরম তেলের মধ্যে কিন্তু পাকোড়াগুলো ছেড়ে দেওয়া যাবে না, তাহলে আলুর টুকরোগুলো একদম আলাদা হয়ে যাবে। এজন্য হালকা গরম তেলের মধ্যে দিতে হবে, তাহলে পাকোড়ার শেপটা একদম পারফেক্ট থাকবে। এভাবেই চুলার হিট মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত এবং পাকোড়াগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হাই হিটে ভেজে নিবেন না, তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত কালার চলে আসবে আর ভালোভাবে কিন্তু ক্রিস্পি হবে না। দেখতেই পাচ্ছেন আমার এই পাকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার মিনিমাম সময় লেগেছে 7 থেকে 8 মিনিট, যার ফল দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে এবং পাকোড়াগুলো কিন্তু একদম লাচ্ছা শেপেরই রয়েছে, দেখেই সেটা বুঝতে পারছেন। হঠাৎ স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করলে আমার মনে হয় এটাই পারফেক্ট একটি রেসিপি। আজকে আমি চিকেন ছাড়া একদম চিকেনের স্বাদে ক্রিস্পি পটেটো ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে থাকা কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটেই আপনারা এই পটেটো ফ্রাইগুলো তৈরি করে নিতে পারেন। হঠাৎ যদি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে আর ঘরে যদি চিকেন না থাকে, এটি কিন্তু বেস্ট একটি রেসিপি। একটু তফাৎ রয়েছে টেস্টের দিকে, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পটেটো ফ্রাই বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের 3টি কাঁচা আলু নিয়েছি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর পর এবারে আলুর দুপাশে সরু অংশটাকে আমি কেটে একটু ফেলে দিচ্ছি, এতে করে শেপগুলো দিতে সুবিধা হবে। এবারে একটু দেখে নিন আমি আলুগুলো ঠিক কিভাবে কেটে নিচ্ছি। এই
পটেটো ফ্রাই তৈরি করার জন্য কিন্তু আলুর স্লাইসগুলো খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বে আমি কেটে নিচ্ছি। তবে অতিরিক্ত চিকন করলে শেপগুলো খুব একটা ভালো আসবে না। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি ঠিক এই শেপে কেটে নিচ্ছি। মোটামুটি সবগুলো আলুর স্লাইস কিন্তু একই মাপে রাখতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি আলুগুলো। কেটে নেওয়ার পরে আলুর টুকরোগুলোকে সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে আলুর টুকরোগুলো আর কালচে বর্ণ ধারণ করবে না। এইভাবে পানিতে রেখে এবারে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না স্বচ্ছ ক্লিন পানি বের হচ্ছে। আর একটু ক্লোজলি দেখায় আপনাদের, একটু দেখুন আলুর স্লাইসগুলো ঠিক কেমন হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলু স্লাইসগুলোকে আমি এবার একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি, এর মধ্যে যে পানিটা রয়েছে সেটা ঝরে যাওয়ার জন্য। আলুর গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু কোটিংটা সঠিকভাবে হবে না। আমি এক সাইডে রেখে দিলাম, পানিটা ঝরতে থাক, ততক্ষণে আমি একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ, এখানে 1/2 চামচ মতো দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা, দুটোই কিন্তু আলাদাভাবে 1/2 চামচ করে নিয়েছি। এবারে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিয়ে ফেলবো না, ধাপে ধাপে একটু করে দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দিয়ে ফেললে মিশ্রণের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য ধাপে ধাপে একটু করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মিশ্রণের ঘনত্বটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণটা কিছুটা এমন আঠালো টাইপের হবে, খুব বেশি ঘন না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। আশা করছি কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা। এবারে আগে থেকে স্ট্রেনারে যে আমি আলুর টুকরোগুলো রেখেছিলাম পানি ঝরার জন্য, সেগুলোর পানি কিন্তু পুরোপুরিভাবে ঝরে গিয়েছে। এবারে নাস্তাগুলো তৈরি করার পালা। আমি যে লিকুইড মিশ্রণটা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে, ওটার মধ্যে আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে কোটিং করে নিয়ে সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপরে আরও সামান্য একটু মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি যাতে কোটিংটা খুব ভালো হয়। এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোটিংটা দিয়ে নিতে হবে। একদমই তাড়াহুড়া করা যাবে না বা চেপে চেপে কোটিংটা করা যাবে না, তাহলে কিন্তু কোটিংটা খুব একটা ভালো হবে না, বাহিরের আউটকামটা বা লেয়ারটা খুব একটা ভালো আসবে না। এজন্য ধীরে ধীরে একটু করে করে নেবেন। আমি এখানে একটা কোটিং দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিং করতে পারেন। কোটিং করার পরে দেখুন আউটকামটা ঠিক এরকম এসেছে। কতটা লেয়ার যুক্ত হয়েছে আশা করছি বুঝতে পারছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। তেলের টেম্পারেচার যদি কম থাকে তাহলে এই নাস্তার বাহিরের যে ক্রিস্পি ভাবটা থাকে বা লেয়ারগুলো থাকে এগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে না বা ভালোভাবে থাকবে না। তেলের টেম্পারেচার কম থাকলে বাহিরের এই লেয়ারগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে। সো তেলের টেম্পারেচারটা ঠিক রাখাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এভাবেই একে একে পটেটো ফ্রাইগুলো কোটিং করে নেওয়ার পরে আমি সরাসরি তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি। এগুলো কোটিং করে না রেখে সরাসরি তেলের মধ্যে দিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এ পর্যায়ে এসে চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। হাই হিটে ভাজা যাবে না, কারণ ভেতরে কিন্তু আলুটা কাঁচা রয়েছে। সো আলুটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। যখন দেখবেন উপরটা ক্রিস্পি হয়ে সুন্দর একটি কালার চলে এসেছে এবং ভেতরেও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে এসে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে এবং কত বেশি মজা হতে পারে খেতে। আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে বারবার এই পটেটো ফ্রাইগুলো তৈরি করতে চাইবেন, কারণ খুবই বেশি মজাদার। চিকেনের পরিবর্তে মাত্র 10 মিনিটেই চিকেনের স্বাদে এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। ছোট বাচ্চারাও যেমন পছন্দ করবে তেমনি বড়রাও কিন্তু খুবই মজা করে খাবে। আজকে আমি ইনস্ট্যান্ট আলুর চিপস তৈরি করব। আলু সেদ্ধ করা অথবা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, মাত্র 10 মিনিটে এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। এছাড়াও চিপসের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, সেটা ঘরোয়া মাত্র একটি উপকরণে তৈরি করে দেখাবো। সেটা কিন্তু সকলের ঘরে আছে। সো চিন্তার কিছু নেই, আপনারা সকলেই খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন।
চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। চিপস তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি। 3টি আলু থেকে কিন্তু বেশ অনেকগুলো চিপস তৈরি হবে। আর চেষ্টা করবেন এরকম মিডিয়াম অথবা একটু বড় সাইজের আলু দিয়ে চিপসগুলো তৈরি করতে। এবার একটি পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটি আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। তার আগে ডিজাইন করার জন্য এখানে একটি কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে এভাবে দাগ টেনে দিচ্ছি। দাগটা একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন যেন দাগটা আলুর গায়ে খুব ভালোভাবে বসে যায়, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আলুর 4 সাইডে এভাবে আমি টেনে টেনে দাগটা বসিয়ে দিলাম। এবার আমি আলুটাকে কেটে নিব। আলুর সামনের মাথাটা সামান্য একটু কেটে ফেলে দিয়েছে। তারপর এভাবে একটু পাতলা করে স্লাইস করে আলুগুলোকে কেটে নিচ্ছি। একদম খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে চিপসগুলো ভেজে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। একটু পাতলা করে নিব, তবে খুব বেশি মোটা হবে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো আলুগুলো যেভাবে স্লাইস করতে সুবিধা মনে করবেন সেভাবে স্লাইস করে নেবেন। চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এছাড়া আলু কাটার যে পিলারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর আলুর স্লাইসটা ঠিক এমন পাতলা রেখেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুর অপোজিট সাইড থেকে কিন্তু আমার আঙুলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো খুব বেশি মোটা হবে না। আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে রেখে দিচ্ছি। এছাড়া কিন্তু আলুতে কালচে বর্ণ চলে আসতে পারে। আর পানিটা এখানে ফ্রিজের ঠান্ডা পানিটা ইউজ করেছি। এতে করে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা খুব দ্রুত বের হয়ে আসবে, যার ফলে চিপসগুলো দেখতে একদমই কালচে হবে না, খুব সুন্দর একটি কালার চলে আসবে। এবারে এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ পানিতে আলুটা ভিজিয়ে রাখলে আলুর স্লাইসগুলো কিছুটা লবণ সোপ করে নিবে, যার ফলে চিপসগুলো খেতে একদমই পানসে লাগবে না। এবারে এই পানির মধ্যে আমি আলুগুলিকে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসলাম। আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ পানি বের হয়েছে। এবার পানি থেকে আলুর স্লাইসগুলি উঠিয়ে আমি একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। প্রায় 5 মিনিটের মতো এভাবে স্ট্রেনারে আলুর স্লাইসগুলিকে রেখেছিলাম। এর মধ্যে যতটা পানি সম্ভব ঝরে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে চিপসগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম তেলে চিপসগুলো ছেড়ে দিতে হবে। এছাড়া তেলটা কিন্তু ছিটকাতে পারে। দেখতে পাচ্ছেন তেলটা খুব একটা বেশি গরম না। আলুর স্লাইসগুলি দিচ্ছি, হয়তো বুঝতে পারছেন তেলটা সামান্য একটু গরম আছে, একদমই এর মধ্যে বুদবুদ উঠছে না। এমনভাবে আলুর স্লাইস দিলে আপনার এক ফোঁটা তেলও ছিটকাবে না। যেহেতু আলুর স্লাইসের গায়ে কিছুটা করে পানি রয়েছে, সো তেল ছিটকানোর কিন্তু সম্ভাবনা থেকেই থাকে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। কিছুক্ষণের মধ্যে দেখেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। সামান্য একটু করে নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আলুগুলো সেদ্ধ হতে শুরু করবে যখন, ওই পর্যায়ে যদি বেশি বেশি নাড়াচাড়া করি তাহলে আলু স্লাইসগুলো ভেঙে যাবে। এইভাবে খুব একটা বেশি নাড়াচাড়া না করে মাঝে মধ্যে একটু করে নেড়েচেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছি। দেখুন চিপসগুলো কিন্তু হতে শুরু করেছে, আগের তুলনায় কিছুটা ছোট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন চিপসগুলো অলমোস্ট তৈরি হওয়ার পর্যায়ে চলে এসেছে। একটু আকারেও ছোট হয়ে গিয়েছে এবং কালারটাও আসতে শুরু করেছে। সেই সাথে চিপসগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে এসেছে। চিপসগুলো যখন হতে শুরু করবে তখন কিন্তু এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে। এছাড়া কোনোটাতে খুব একটা বেশি কালার চলে আসবে, আবার কোনোটাতে আসবে না, অথবা কোনোটা বেশি ক্রিস্পি হবে আবার কোনোটা হবে না। এজন্য উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসেছে এবং খুব ভালোভাবে ক্রিস্পি হয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কালারটা এর থেকেও আরও বেশি ডার্ক করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই পছন্দ। চুলার হিট খুব বেশি না রেখে মিডিয়ামে রেখে এমন কালার আসা পর্যন্তই ভেজে নিয়েছি।
চিপসগুলির মধ্যে যেহেতু কোনো মশলা ইউজ করা হয়নি, এজন্য এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা বিট লবণটাও ইউজ করতে পারেন। চিপসগুলি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলু সেদ্ধ করে রোদে শুকাতে গেলে কিন্তু একটি লং টাইমের প্রয়োজন পড়ে, আর ইনস্ট্যান্ট যদি আমাদের চিপস খেতে ইচ্ছে করে তো এইভাবে কিন্তু তৈরি করা যেতেই পারে। খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজাদার। আলু সিদ্ধ করে আলুর চপ তৈরি করাটা কিন্তু বেশ ঝামেলার। ইফতারের আগে তৈরি করতে গেলে বেশ সময়ও চলে যায় এবং অনেকটা ঝামেলায় পোহাতে হয়। সো আজকে আমি আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট আলু চপ তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে আসি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু আগে থেকে ছিলে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু দিয়ে এই চপগুলো তৈরি করতে, তাহলে পাকোড়া বা চপের সাইজটাও বড় হয়ে যাবে। এবারে আমি এই আলুটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন স্লাইসগুলো খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এমন পুরুত্বে কেটে নিচ্ছি। আর আলুর 2 সাইডের অংশগুলো কিন্তু আমি বাদ দিয়েছি, ওগুলো থেকে খুবই ছোট আকারের আলুর চপ হবে, যেগুলো দেখতে ভালো লাগবে না। ঠিক এইভাবে আমি 2টি আলুই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আলুর পরিমাপ কম বেশি করে নিতে পারেন, তবে 2টি আলু থেকে কিন্তু অনেকগুলো চপ তৈরি হবে। আমি আলুর স্লাইসগুলো ঠিক এই পুরুত্বে কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। খুব বেশি মোটা করা যাবে না, তাহলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ কাঁচা থাকারও চান্স থেকে যেতে পারে। সো বেশি মোটা করা যাবে না, আপনারা চাইলে এর থেকে আরো পাতলা করে নিতে পারেন। আলুর স্লাইসগুলো অন্য একটি মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিলাম। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এই আলুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে থেকে যে ঘোলাটে কষটা বের হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিন করে নিতে হবে। আলুগুলিকে ধুয়ে আমি সরাসরি একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি, আলুর মধ্যে থেকে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। আলুর গায়ে যদি এক্সট্রা পানি থাকে তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে কোটিং হবে না। আলুর পানিগুলো ঝরতে থাক, ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। বেসনের মিশ্রণ অবশ্যই চেলে নিতে হবে, তাহলে ব্যাটার অনেক বেশি সফট হবে। এজন্য আমি একটি স্ট্রেনারে নিচ্ছি 1 কাপ বেসন, আর নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়ির পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। এবার চালের গুঁড়ি এবং বেসনটা আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে যে দলা অংশগুলো বের হবে এগুলো আমরা ফেলে দিব। এবার একটি হুইস্ক দিয়ে চালের গুঁড়া এবং বেসনটা একটু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করছি। ফার্স্টে এখানে দিয়েছি 3টি কুচনো কাঁচা মরিচ। মরিচটা খুব ভালোভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, এজন্য ঝালের পরিমাপটা বেশি রেখেছি। 1/2 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়েছি এখানে 1/2 চা চামচ, আপনারা টেস্ট বুঝে দিয়ে দিবেন। এবং দিয়ে দিয়েছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আলুর চপটা খেতে খুবই ভালো লাগে। হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এই ব্যাটারটি আমি তৈরি করব। সো পানিটা একবারে বেশি দিব না, ধাপে ধাপে একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ফার্স্টে সামান্য একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়ে দেন আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই ব্যাটারটা একবারেই পাতলা টাইপের ব্যাটার তৈরি করব না, ফার্স্টে কিছুটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো এয়ার ক্রিয়েট হবে ব্যাটারের মধ্যে, যার ফলে আলুর চপগুলো খুব ভালো ফুলবে। দেখতে পাচ্ছেন আমি এই পজিশনের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবং খুব ভালো করে ফেটিয়ে নিতে থাকবো। ব্যাটারটি কন্টিনিউয়াসলি 6 থেকে 7 মিনিট এভাবেই কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ব্যাটারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবং এর মধ্যে কিন্তু অনেকটা ফোমি টেক্সচার চলে এসেছে। আপনারা একটু লক্ষ্য করলে সেটা বুঝতে পারবেন। আচ্ছা, ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। বেকিং পাউডারটা আগে থেকে দিব না, তাহলে এর অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যেতে পারে অধিক ফেটে নেওয়ার কারণে।
এজন্য আলুর চপ তৈরি করার কিছু আগ মুহূর্তে বেকিং পাউডারটা অ্যাড করে দিতে হবে। আর ব্যাটারটা একটু বেশি ঠিক ছিল, সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি। এবারে সবকিছু আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। বেগুনি তৈরি করার জন্য যেমন ব্যাটার তৈরি করি তার থেকেও বেশ একটু ঘন হবে। আপনারা থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না এক ফোঁটা ব্যাটার দিয়ে চেক করে নিলাম। ব্যাটারটা সঙ্গে সঙ্গে ফুলে ভেসে উঠেছে, অর্থাৎ তেলটা কিন্তু আমার প্রপারলি গরম হয়ে গিয়েছে। এবারে একটি করে আলুর স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আলুর স্লাইস থেকে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে। আপনারা যদি দেখেন পানি কিছুটা লেগে রয়েছে আলুর গায়ে, তাহলে অবশ্যই সেটা মুছে নেবেন। কোনোভাবে কিন্তু পানি রাখা যাবে না, তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে কোটিং হবে না। আমি দুই পাশে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি, দেন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটি আলুর স্লাইস ব্যাটারের মধ্যে কোট করে নিব এবং তেলে ছেড়ে দিব। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আলুর চপগুলো ফুলে উপরে ভেসে উঠছে। এক সাইড থেকে চপগুলো যখন কিছুটা হয়ে আসবে, অর্থাৎ কালার চলে আসবে, তখন আমি অপর সাইডে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই চপগুলোকে ভেজে নিতে হবে, কারণ আলুটা কিন্তু টোটালি কাঁচা ছিল, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এজন্য একটু সময় নিয়ে ভেজে নেবেন, ফলে উপরটাও যেমন ক্রিস্পি হবে, ভেতরের আলুটাও সেই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে এখানে আমার। সুন্দর একটা কালারও চলে এসেছে এবং খুব ভালো ক্রিস্পি হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটি আলুর স্লাইস ব্যাটারের মধ্যে কোটিং করে চপগুলো ভেজে নিয়েছি। দুইটি আলু থেকে কিন্তু বেশ অনেকগুলো চপ তৈরি হয়েছে। সো এইভাবে আলুর চপ তৈরি করতে গেলে যেমন আপনার আলুটাও কম লাগছে, সেই সাথে সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাচ্ছে এবং খেতে হবে অনেক বেশি মজাদার। আপনারা বাসায় একবার না তৈরি করলে সেটা বুঝতে পারবেন না। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চপগুলো আপনাদের কেমন হয়েছে এবং আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। এই স্ন্যাক্সটি চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়া বিকেলের চায়ের আড্ডাতেও রাখতে পারেন। খুবই মজাদার একটি নাস্তা, খেতেও হবে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। নাস্তাটি এত বেশি কুড়মুড়ে হয়, খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলিকে আমি গ্রেট করে নিব। গ্রেটারে ছোট ছিদ্র অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এর থেকে মোটাও গ্রেট করে নিতে পারেন, তবে এমন চিকন করে গ্রেট করে নিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। একে একে আমি 3টি আলু গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আলুর কষটা বের হয়ে একদম ক্লিন স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত আলুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিব। আমি আজকে 3টি আলু দিয়ে নাস্তাগুলো তৈরি করছি, তবে আপনারা আলুর পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। তবে বেশি করেই তৈরি করবেন, দেখবেন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই এই নাস্তাটা খুবই পছন্দ করেছে। দেখুন আমি আলুগুলোকে একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি, খুবই স্বচ্ছ পানি বের হয়েছে। এবারে পানি থেকে আলুগুলিকে উঠিয়ে হাতের সাহায্যে এক্সট্রা পানিটা নিংড়িয়ে নিচ্ছি এবং অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। যতটা সম্ভব পানিটা চিপে আলাদা করে ফেলতে হবে, তাহলে এই নাস্তাটা খেতে অনেক অনেক বেশি ক্রিস্পি হবে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিচ্ছি কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আমি খেতে বেশি পছন্দ করি, এজন্য বেশি দিয়েছি। হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, অর্থাৎ লবণটা স্বাদ বুঝে দিতে হবে। এবং সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি।
এবারে এই সব উপকরণগুলো আমি আলুর সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যেন সবকিছু একটুখানি সফট হয়ে আসে। সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ি অথবা ময়দা ইউজ করতে পারেন, তবে বেসন দিয়ে এই নাস্তাটি তৈরি করলে আমার কাছে সবচেয়ে বেশি বেটার লাগে। দেখতেই পাচ্ছেন বেসন দেওয়ার পরে মিশ্রণটা তৈরি হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু একটুখানি আঠালো ভাব চলে এসেছে, সো পাকোড়া শেপ ইজিলি দেওয়া যাবে। এবার আমি আমার হাতটা পরিষ্কার করে নিচ্ছি, দেন এখান থেকে সামান্য একটু করে মিশ্রণ নিয়ে আমি গোল গোল পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন, এছাড়া ছোট ছোট আকারেও তৈরি করে নিতে পারেন। আমি পাকোড়াগুলো একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি এবং গোল করেই তৈরি করে নিয়েছি। এবারে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করব না, তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা ভালোভাবে ক্রিস্পি হবে না বা কুকড হবে না। এজন্য চুলার হিট মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ছেড়ে দিব এবং মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিব। তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটি কালারও চলে এসেছে, সেই সঙ্গে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবেই উল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এবং নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। আমি একটু পাতলা করে তৈরি করেছি, দ্যাটস ওয়াই নাস্তাগুলো এত বেশি ক্রিস্পি হয়েছিল। আপনারাও এভাবে তৈরি করার চেষ্টা করবেন, খুব বেশি মোটা না করে। দেখতেই পেলেন কত ইজিলি কাঁচা আলু দিয়ে ঝটপট একটি নাস্তা তৈরি হয়ে গেল। সময় কিন্তু খুবই কম লাগে এবং ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণেই তৈরি করা যায়, যেগুলো আমাদের হাতে নাগালে সব সময় থাকে। সো ঘরে যদি শুধু আলু থাকে তাহলে ইফতারের আগে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটি তৈরি করে ইফতার প্লেট সাজিয়ে নিতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নাস্তাগুলি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি মজাদার। সামনে তো পবিত্র মাহে রমজান চলে আসছে, সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।